আরও ধন্যবাদ জানাই আমাদের নেতৃত্বরা এবং দর্শকের আসনে বসে থাকা দাঁড়িয়ে থাকা মানুষজন। বাজার মাইকের আওয়াজ যাচ্ছে। আমি হুগলি জেলার ফুরফুরা শরীফ গ্রাম থেকে এসেছি পার্টির কিছু বার্তা নিয়ে। আজকে আমি এখানে কি বিষয়ে আছে সেটা হয়তো যদি সবটা চর্চা করার না সময় হলেও আমাদের যে সিস্টেমে আমরা যে চলছি এই সিস্টেমটা কতটা আমাদের সঠিকভাবে নিয়ে যাচ্ছে বা আমাদেরকে ভুলভাবে পরিচালিত করছে সেই বিষয়ে আমি একটু চর্চা করব। দূরে কাছে যারা আছেন বক্তব্য একটু শুনবেন। যদি মনে হয় আমার বক্তব্যে আমি ভুল তথ্য দিচ্ছি আমাকে বলবেন, আমি কথা দিচ্ছি পরের বক্তব্যে আমি সঠিক তথ্য পরিবেশন করব। আমি রাজনীতিটা মিথ্যার আশ্রয় নিয়ে আমি করতে আসিনি। আমি একজন ধার্মিক মানুষ, আবার ধর্মনিরপেক্ষ মানুষ। ধার্মিক মানে আমি যে ধর্মটা পালন করি আঁকড়ে ধরে রাখি, আর ধর্মনিরপেক্ষ মানে আমি এতটুকুই যে আমার কাছে যে সংজ্ঞাটা, আমার ধর্ম পালনে আমি যেমন পূর্ণ স্বাধীনতা আমার আছে, অন্যের ধর্ম পালনেও তাকে পূর্ণ সহযোগিতা করব। কোনো রকমভাবে কারো অন্যের ধর্ম পালনে যদি কেউ বাধাপ্রাপ্ত হয় তাকে বরঞ্চ বাধা মুক্ত করার চেষ্টা করব। সুতরাং আমার পরকালের প্রতি বিশ্বাস আছে, আমার আছে, আমি বলে দিই। এখানে যারা ভিন্ন ধর্মের মানুষ আছে প্রত্যেকেরই পরকালে বিশ্বাস আছে যে জবাব একটা দিতে হবে। কেউ ভগবানকে দেবে, কেউ আল্লাহকে দেবে, কেউ আরও যাদের সৃষ্টিকর্তা দিতে হবে। সুতরাং অসত্য কথা বলে মানুষকে আমি এখানে গোমরাহ করে মানুষকে মিসলিড করে আমি ভোট চাওয়ার পক্ষে নয়। ভালো লাগলে ভোট দেবেন, না হলে দেবেন না। যখন ভোটের টাইম আসবে, যদি আসি তখন আমি ভোট চাইতে আসব। ভালো লাগলে দেবেন, না হলে দেবেন না। কিন্তু আমি মিথ্যা কথা বলে আপনার কাছে ভোট নেব আমি কাজ করব না। কারণ আমাকে একদিন না একদিন জবাব দিতে হবে ঠিক সৃষ্টিকর্তার কাছে। আজকে একটা আমরা বিশেষ দিনে উপস্থিত হয়েছি। আপনারা জানেন, আমার আগের মাস্টারমশাই ঘোষবাবু স্যার বললেন, আপনারা জানি আমরা যার বিশ্বে যার পরিচিত, তা আমাদের শুধু বাংলার আইকন নয়, ভারতবর্ষের আইকন বলে আমরা যাকে জানি, ওয়ান অফ দ্য মোস্ট ভ্যালুয়েবল পারসন আমাদের ইন্ডিয়ার জন্য, তিনি হচ্ছেন আমাদের শ্রদ্ধেয় সম্মানীয় স্বামী বিবেকানন্দজি। তার আজকে জন্মবার্ষিকী। আপনার সাথে সাথে জানেন, সম্ভবত 1996-এর দিকে এই জন্মদিনটাকে জাতীয় ইউথ মানে ন্যাশনাল ইউথ ডে হিসাবে, জাতীয় যুব দিবস হিসাবে ঘোষণা করেছেন। সেই স্বামী বিবেকানন্দজির আমি আপনাদের বলবো একটু চর্চা করা আমাদের দরকার। আজকের দিনে গেরুয়া বসন একটা প্রশ্নের সম্মুখীন হয়ে যাচ্ছে, কিন্তু আমি অনুরোধ করব, যেহেতু আজকে স্বামী বিবেকানন্দজির জন্মদিন, গেরুয়া বসনটাকে একটু অধ্যয়ন করা দরকার। আজকে যে সে গেরুয়াটা গায়ে চাপিয়ে নিচ্ছে, এটাই হচ্ছে সমস্যা। যারা কনফিউজ আছেন গেরুয়া বসন সম্পর্কে, আমি তাদের কাছে অনুরোধ করব, যদি গেরুয়া বসন সম্পর্কে আপনি জ্ঞান অর্জন করতে চান, চলে যান স্বামী বিবেকানন্দজির জীবনী পড়ুন। তার লক্ষ্য উদ্দেশ্য কি? তিনি ভিন্ন জাত ভিন্ন ধর্ম বর্ণের মানুষকে তিনি ইনক্লুসিভে বিশ্বাস ছিলেন, তিনি আঁকড়ে ধরে রাখার কথা বলেছিলেন। গেরুয়া বসন যে সে পড়তে পারে না, আজকে যে সে চাপিয়ে দিচ্ছে সেটা আলাদা বিষয়। গেরুয়া বসন হচ্ছে ত্যাগের প্রতীক। আপনি আমি আজকে গেরুয়া বসনটাকে ভোগের প্রতীক বানিয়ে দিয়েছি। তাই আমাদেরকে আজকে এই দিনে শপথ নিতে হবে, স্বামী বিবেকানন্দজির লক্ষ্য উদ্দেশ্যটা কী ছিল, বিশ্বকে কি বার্তা দিয়েছিল, সমাজকে কি বার্তা দিয়েছিল, সমাজের সকল স্তরের মানুষকে তিনি একটাই বার্তা দিয়েছেন যে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা। এই সমাজ ব্যবস্থায় কোনো বৈষম্য থাকবে না। আর আজকের দিনে দেখুন, এই সমাজ ব্যবস্থা, এই বৈষম্য যেন রন্ধে রন্ধে ঢুকে যাচ্ছে। তো আজকে জাতীয় যুব দিবস তখনই আমরা সার্থকভাবে পালন করাতে, যদি আমরা স্বামী বিবেকানন্দজির ওই লক্ষ্য উদ্দেশ্যকে বাস্তব জীবনে আমরা প্রয়োগ করতে পারি। আমি মনে করি নয়, পৃথিবী বলে স্বামী বিবেকানন্দজি শুধুমাত্র হিন্দু ধর্মের একজন ধর্ম প্রচারক নয়, তিনি পৃথিবীর ওয়ান অফ দ্য মোস্ট ভ্যালুয়েবল আইকনিক পারসন। তার জীবন চরিত্র থেকে আমরা মনে করতে পারি আমাদের বাস্তব জীবনে আমাদেরকে প্রয়োগ করা দরকার। তা তিনার লক্ষ্য উদ্দেশ্য যে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা, আইএসএফের লক্ষ্য উদ্দেশ্য এটাই
এমন এক সমাজ ব্যবস্থা নিয়ে আসব, সেই সমাজ ব্যবস্থায় নারী পুরুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। সেই সমাজ ব্যবস্থায় কে কুর্মী, কে আদিবাসী, কে দলিত, কে হিন্দু, কে মুসলমান, এই ভেদাভেদ থাকবে না। সংবিধান যে অধিকারের কথা বলেছে সেই অধিকার তাদের হাতে তুলে দেওয়া হবে। আজকে পশ্চিমবঙ্গ বিধানসভায় 18 জন আদিবাসী সমাজের বিধায়ক আছে। আমিও একজন বিধায়ক ভাঙড় থেকে নির্বাচিত হয়ে এসেছি, কিন্তু একটু লক্ষ্য করে আমি দেখেছি সেই আদিবাসী সমাজের বিধায়কদের জোর গলায় একবারও বলতে শুনলাম না 5th শিডিউল আদিবাসী অধ্যুষিত এলাকায় বাস্তবায়ন করা হোক। বলতে লজ্জা লাগে নাকি তাদের? লজ্জার কি আছে? আপনি এসটি রিজার্ভ সিট থেকে জিতে যাচ্ছেন বিধানসভাতে, তো আপনাকে তো এসটি ভাইদের সমস্যার কথা তুলে ধরতে হবে। একদম কথা বলে পেশা অ্যাক্ট লাগু করার কথা বলে না। এই জঙ্গলমহলের জমিগুলোকে বাঁচানোর জন্য ছোটনাগপুর টেনেন্সি অ্যাক্টকে চালু করার কথা তাদের মুখে শুনে না। সেই কেন শোনা হয় তারা বলে না, তাদের পেছনে একটা টিউনিং করা হয়, কতটা বলতে পারবে তিনি, এই জায়গাটা। আর ভাঙড় থেকে নির্বাচিত হয়ে আমি এসেছি, সংযুক্ত মোর্চার তথা আইএসএফের খামচিহ্ন আমি বিধানসভার মধ্যে গিয়েছি। আমি বিধানসভার মধ্যে গিয়ে সংখ্যালঘু মুসলমানদের ওবিসি নিয়ে মমতা ব্যানার্জি যে নাটক করছে তার বিরুদ্ধে যেমন বলি, একই সাথে বিধানসভার মধ্যে দাঁড়িয়ে এই জঙ্গলমহল এলাকার মানুষের শুধু নয়, পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তের মানুষ, এসটি এসসি ওবিসি যারা আছেন তাদের অধিকার তারা পাচ্ছে না, তার একইভাবে আমি বলি আমাকে পেছনে টিউনিং করার কেউ নাই। কারণ আমাদের এই দলই তৈরি হয়েছে কিসের? অধিকারের কথা বলার জন্য। অত্যাচারী মানুষের পাশে থাকা, যারা অত্যাচারের শিকার হচ্ছে তাদের পাশে থাকা, যারা অত্যাচার করছে তাদের বিরুদ্ধে কথা বলা। আপনারা জানেন বছর দেড়েক আগে আপনাদের এই পুরুলিয়ার অঘোরপুরে আজকে তথাগতিত শিল্পপতিদের নজরে পড়েছিল আমার দলিত আদিবাসী ভাইদের, যেখানে পুজো পার্বণ ধর্মীয় অনুষ্ঠান কয়েকশো বছর ধরে করে আসছে, সেই জায়গাটা দখল নেওয়ার জন্য তাদের উপর অত্যাচার হয়েছিল। তথাগতিত যারা দলিত প্রেমী, আদিবাসী প্রেমী, আবার এখন হিন্দু প্রেমী হয়ে উঠছে। মমতা ব্যানার্জি 2011 সালের আগে মুসলমান প্রেমী ছিল। এখানে যারা মুসলমানরা আছে বুকে হাত দিয়ে বলুন, গত 14 বছরে আপনাদের বুথে একটা নতুন স্কুল করেছে? বুথে কিন্তু লিগাল ইলিগাল মদের দোকান করে দিয়েছে। তাই সুতরাং ওই মুসলমান প্রেমী হিন্দু প্রেমী দিয়ে কিচ্ছু লাভ হবে না। আমার স্বাস্থ্যের প্রয়োজন, আমার হেলথের প্রয়োজন, হেলথ ট্রিটমেন্টের প্রয়োজন। আমি অসুস্থ, আমার কানে এসে শুভেন্দুবাবু হিন্দু ভাই মমতা দিদি মুসলমান ভাই গল্প শোনালে হবে না ভাই। আমি ফ্রিতে ট্রিটমেন্ট কীভাবে পাবো তার ব্যবস্থা করো তুমি। কলকাতার পিজি হসপিটাল তুলে পুরুলিয়ায় বসাতে হবে, পারলে কত গল্প করো, নালে কেটে পড়ো। এইটা আমাদেরকে আনতে হবে। আমি এই গল্পটাই আজকে নয়, বাস্তবটাই শোনাতে এসেছি আপনাদের। যাক, অঘোরপুরে যখন অত্যাচার হয়েছিল আমি একবারের জন্য ভাবিনি ওটা হিন্দু, দলিত, আদিবাসী, মুসলমান। আমি দেখেছি, আমাকে খারাপ লেগেছে। আমার একটা মেয়ে চান করতে গিয়েছিল পুকুরে, ভিজে কাপড় অবস্থায় তাকে তুলে নিয়ে চলে গিয়েছিল অপদার্থ সরকারের প্রশাসন। আমি আর বাড়িতে বসে থাকতে পারিনি, আমি এসেছিলাম প্রতিবাদ করতে। যাক, প্রশাসনের ওপর আমার কোনো ব্যক্তিগত রাগ নয়, প্রশাসনকে তো সরকার চালাচ্ছে। 144-এর অজুহাতে আমাকে আটকে রাখছিল। আমি প্রশ্ন করেছিলাম যে 144-এর অজুহাতে আটকে রেখেছেন, 144-এর আমাকে একটু প্রেসক্রাইব করুন, তো ডেসক্রাইব করুন, ব্যাখ্যা দিন। 3 জনের অধিক যেতে পারবে না, তো আমি একা আমার সিকিউরিটি যাব, আমাকে আটকাচ্ছেন কেন? মোরে বড় বড় অফিসাররা ছিলেন, তারা উত্তর দিতে পারেনি। আমি ব্যক্তিগত প্রশাসনের বিরুদ্ধে আমরা নয়, কিন্তু প্রশাসনকে খারাপভাবে ব্যবহার করছে, সেই বিষয়ে আমি একটু চর্চা করব। সাথে সাথে আজকের দিনে 1930 সালে 12ই জানুয়ারি আমরা এক মহান স্বাধীনতা সংগ্রামীকে হারিয়েছিলাম, মাস্টারদা নামে যিনি খ্যাত, মাস্টারদা সূর্য সেন। 1930 সালে তিনি চট্টগ্রামের অস্ত্রাগার নিয়েছিলেন, নিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে চেয়েছিলেন। শুধু নয়, চট্টগ্রামকে 1930 সালে স্বাধীন ঘোষণা যিনি করেছিলেন তাকেও শহীদ করা হয়েছিল। আজকের এই দিনে আমরা এই মঞ্চ থেকে তাদেরকেও স্মরণ করি। আমরা এই মঞ্চ থেকে স্মরণ করি ইতিহাস খ্যাত অনেক মানুষ আছে, জঙ্গলমহলের স্বাধীনতা সংগ্রামী প্রচুর আছে, কিন্তু তার কিছু মানুষের নাম ইতিহাসের পাতায় আছে, কিছু মানুষকে ভুলিয়ে দেওয়া হচ্ছে। তার মধ্যে অন্যতম 2 জন হচ্ছে শহীদ গোপীনাথ মাহাতো, গোবিন্দ মাহাতো, শহীদ চুনারাম মাহাতো। তো এই দুই শহীদকেও আমরা এই মঞ্চ থেকে স্মরণ করছি। যেমন বিরসা মুন্ডাদের থেকে শুরু করে আরও স্বাধীনতা সংগ্রামীদেরকে আমরা সবসময় চর্চা করি, এনাদেরও চর্চা হওয়া দরকার। কিন্তু
কালের ক্রমে ইতিহাসের পাতায় এনারা জায়গা পায় না। আমি আমার বক্তব্যের মূল জায়গায় ফিরে আসি। আমরা একদম টু দ্য পয়েন্ট আমি আজকে কিছু কথা বলবো। শহর, নতুন এলাকা, আমাদের সম্পর্কে আপনাদের একটু জানা দরকার। মাথায় টুপি মুখে দাঁড়িয়ে তো মুসলমানদের দল, এই বলে আপনাকে আমাকে দূরে রাখার চেষ্টা করছে। কিন্তু আমাদের লক্ষ্য উদ্দেশ্য আপনাদের একটু জানা দরকার যে অ্যাকচুয়াল কি চাইছে, কি চাইছে আপনাদের জানা দরকার। আমাদের বেশি কিছু চাওয়া পাওয়া নয়, আমরা যে সিস্টেমটা চলছে সিস্টেমের একটু আপডেট করতে চাইছি। আপডেট এই জন্যই করতে চাইছি, নাগরিকের জন্য করতে চাইছি। নাগরিক তার পরিষেবা থেকে অব্যাহত হচ্ছে, সঠিক পরিষেবা সে পাচ্ছে না। নাগরিক কিভাবে সঠিক পরিষেবা দেওয়া যায় সে নিয়ে আমি একটু বলি। আপনারা পুরুলিয়া জেলার মানুষ, শহরের মানুষ, এখানে আপনারা অনেক দূরে কাছে আছেন, আমাকে হাত তুলে একটু রেসপন্স করবেন। আপনাদের হেভি ট্রিটমেন্ট হয়ে প্রয়োজন হলে আপনারা কি আপনার জেলাতে পরিষেবা পান সরকারি, না বেসরকারি হসপিটালে যেতে হয়, না এখানে জেলার গণ্ডি পার হয়ে কলকাতার দিকে ছুটে যেতে হয়, অথবা ভিন্ন রাজ্যে আপনাদের যেতে হয়? আপনারা বলুন। আমি যতটুকু তথ্য নিয়েছি, আমার তথ্য যদি ভুল হয় আপনারা আমাকে রেকটিফাই করবেন, আমি তাহলে রেকটিফাই করে নেব। যতটুকু খবর পেয়েছি আপনাদের এই যে পুরুলিয়া জেলার মানুষকে হেভি ট্রিটমেন্ট নিতে হলে হয় টাটাতে চলে যেতে হয়, ঝাড়খণ্ডে যেতে হয়, ভিন্ন রাজ্যে যেতে হয়, নালে প্রাইভেট হসপিটালে যেতে হয়। এখানকার সরকারি স্বাস্থ্য পরিষেবার মান তলানিতে চলে গিয়েছে। কিন্তু কেন? আপনার সাংবিধানিক মৌলিক অধিকারের মধ্যে একটা গুরুত্বপূর্ণ অধিকার হচ্ছে আপনি অসুস্থ, আপনাকে সুস্থ করে তুলবে সরকার। তার জন্য পর্যাপ্ত পরিমাণে ডক্টর দিতে হবে, নার্স দিতে হবে, ইনস্টিটিউশন তৈরি করতে হবে, পরিকাঠামো তৈরি করতে হবে। সেটা কি আমরা পাচ্ছি? কিন্তু আপনি অসুস্থ, আপনাকে সঠিকভাবে সুস্থতা হচ্ছে কি হচ্ছে না, আপনার দেখভালের জন্য আপনারাই 1.5 লক্ষ টাকা দিয়ে প্রতি মাসে আপনাদের পক্ষ থেকে একটা জনপ্রতিনিধি অর্থাৎ মন্ত্রী রেখেছেন স্বাস্থ্যমন্ত্রী নামে। আপনি স্বাস্থ্যমন্ত্রী রেখেছেন, মাস গেলে তাকে 1.5 লাখ টাকা দিচ্ছেন। সেই স্বাস্থ্যমন্ত্রীর কাজ হচ্ছে পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামের মানুষটাও সরকারি স্বাস্থ্য পরিষেবা পাচ্ছে কি পাচ্ছে না, ডক্টর ঠিকঠাক তাকে ট্রিটমেন্ট করছে কি করছে না, নার্স তার সাথে ঠিকঠাক ব্যবহার করছে কি করছে না, এই সমস্ত বিষয়গুলো দেখার জন্য আপনি আমি ভোট দিয়ে একটা মন্ত্রী তৈরি করলাম। মন্ত্রীটার নাম হচ্ছে স্বাস্থ্যমন্ত্রী, এবং তাকে একটা গাড়ি দিলাম, আমরা পেট্রোল ডিজেল দিলাম, তাকে সিকিউরিটি দিলাম, মাস গেলে তার পেছনে আমরা 15 লক্ষ 1.5 লাখ টাকা শুধু মাইনে তাকে দিলাম। কিন্তু এন্ড অফ দ্য ডে আমরা কি ফল পাচ্ছি? আপনি চলে যান, গিয়ে দেখতে পাবেন, হসপিটালে চলে যান, সরকারি হসপিটাল, এক্সরে মেশিন, ভাগ্য যদি ভালো থাকে হবে পাবেন। কিন্তু এক্সরে মেশিন থাকলে টেকনিশিয়ান নাই, টেকনিশিয়ান থাকলে রিপোর্ট প্রিন্ট করবেন তার কাগজ নাই। মানে আপনার তাড়াহুড়ো এমার্জেন্সি আছে, তাহলে আপনাকে কোথায় যেতে হবে? প্রাইভেটে চলে যেতে হচ্ছে। এখানে আপনাদের হচ্ছে সমস্যা, মানে আমাদের সমস্যা এখানে। আমাদের হাতে 1,500 টাকা, 1200 টাকা, 1000 টাকা লক্ষ্মীর ভাণ্ডার ধরিয়ে দিচ্ছে। আমার মায়ের পরিবারের কোনো একজন যখন এক্সরে করতে সরকারি হসপিটালে যাচ্ছে, সে এক্সরে পাচ্ছে না ফ্যাসিলিটি, তাকে বাইরে থেকে 500-700 টাকা এক্সরে করতে হচ্ছে। কিন্তু আমাদেরকে তো একটু ভাবতে হবে, এটা আমাদের সাথে তো অন্যায় হচ্ছে। কিন্তু খোঁজ নিয়ে দেখুন একটু, প্রাইভেট হসপিটাল যেগুলো আছে আপনার শহরে, এই প্রাইভেট হসপিটালের সাথে, হসপিটালের মালিকগুলোর সাথে শাসক দলের নেতাদের, সবগুলো নয় কিন্তু ম্যাক্সিমাম প্রাইভেট হসপিটালের মালিকগুলোর সাথে শাসক দলের নেতাদের কত ভালো সম্পর্ক আছে। কারণটা কি? সরকারি হসপিটালে যদি এক্সরে মেশিন ঠিক থাকে, আমি আর নওশাদ সিদ্দিকী বলছি, আমি বেসরকারিতে টাকা দিয়ে ভাই এক্সরে করব না। স্বাভাবিকভাবে আপনাদের এখানে সরকারি পরিষেবা যদি বিনামূল্যে পান, বেসরকারিতে আজ যাবেন, বেসরকারিগুলো মাছি মারবে। ওই জন্য খোঁজ নিয়ে দেখতে পারেন, আমি এখানে চ্যালেঞ্জ করে যাচ্ছি,
আমি চলে যাওয়ার পরে তৃণমূলের নেতারা আমাকে কাউন্টার করে অনেক বড় বড় কথা বলতে পারে মিডিয়া ডেকে। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, খোঁজ নিয়ে দেখবেন যে তৃণমূলের নেতারা মাসোহারা পায় প্রাইভেট হসপিটালগুলোর কাছ থেকে, যাতে সরকারি হসপিটালগুলোকে ধ্বংস করে রাখো তোমরা। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি। তো তাহলে আপনি সিস্টেম যদি না আপডেট করতে পারেন, চেঞ্জ করতে পারেন, বছরকে বছর এটা হয়ে যাবে। আর সিস্টেম যদি আপনি আপডেট করতে চান, চেঞ্জ করতে চান, আসুন আগিয়ে 2026 সাল আসছে, আপনার ভোট দিয়ে আপনার মনের মতো একটা স্বাস্থ্যমন্ত্রী তৈরি করা হোক, যে স্বাস্থ্যমন্ত্রীর কাজ হবে 5 বছরে 5টা জেলায় 5টা পিজি হসপিটাল তৈরি করা। আপনি পুরুলিয়ার মানুষ, কলকাতার পিজি হসপিটালে গিয়ে ট্রিটমেন্ট নিতে হচ্ছে। আপনারা বাঁকুড়ার মানুষ, দার্জিলিংয়ের মানুষ, মালদা মুর্শিদাবাদের মানুষ, দিনাজপুরের মানুষ, কলকাতাতে এসে হেভি ট্রিটমেন্ট নিতে হচ্ছে। আর আমরা বলছি কি, কেন জেলার মানুষ শহরে এসে ট্রিটমেন্ট নেবে? প্রতিটা জেলায় প্রতি বছর একটা করে আমরা আরজি কর, এইমস, চিত্তরঞ্জন এই ধরনের হসপিটাল আমরা তৈরি করব, যদি আপনারা সুযোগ দেন। আপনাদের হাতে সর্বোচ্চ পাওয়ার আছে।